জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ক্ষয়ক্ষতি ছাড়াই অপারেশন পরিচালিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। গ্রেপ্তারকৃতরা হলেন কুখ্যাত 7 স্টার গ্রুপের সদস্য। উদ্ধারের সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি, একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশব্যাপী হত্যা, চাঁদাবাজি, নাশকতা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সুব্রত ও মোল্লা মাসুদ তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের দলনেতা। সুব্রতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 30টি খুনের মামলা রয়েছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জানমালের নিরাপত্তায় সর্বদা সচেষ্ট সেনাবাহিনী। কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে আজহারুল ইসলামের কারামুক্তির প্রত্যাশা জানান তার আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল উল্লেখ করে আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেছেন, বিচারের নামে অবিচার করা হয়েছে। মঙ্গলবার সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য 1 ঘণ্টা পর আদালত বসে। সকাল 10:50 প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। পরে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনজীবী শিশির মনির। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কোনো রাজনৈতিক কারণে নয়, মাদক চক্রের হাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। হত্যাকাণ্ডের 14 দিন পর রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, গেল 13 মে রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম শাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 10 থেকে 12 জন অজ্ঞাত দেখিয়ে শাহবাগ থানায় মামলা করেন শাম্যের বড় ভাই। তারই ধারাবাহিকতায় আগে 3 জনকে এবং পরে 8 জনকে গ্রেপ্তার করে ডিবি। ঘটনার কারণ নিয়ে ডিবি জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে ট্রেজার গান নিয়ে শাম্যের সাথে দ্বন্দ্বের সূত্রপাত হয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের। এই হত্যাকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয় ডিএমপির পক্ষ থেকে। এদিকে পুলিশের এ বক্তব্য মানতে নারাজ শাম্যর পরিবার। শাম্যর ভাই আমিনুল ইসলামের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শাম্যকে। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তা দৌড়ে পলায় যায়। এটা আমরা বারবার দেখে আসছি আর কি।
কেউ এভাবে সংঘবদ্ধ হয়ে কখনো আক্রমণ করে না। আপনি যখন কেউ একটা অন্যায় করতেছে সেখানে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ায় পলায় যায়। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের কাছে যা স্বীকারোক্তি দিচ্ছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। পাঠায় দিছে, বাকিরা নজর রাখতেছে, তার মানে এটা প্রি প্ল্যান, কেউ না কেউ যুক্ত। তো সেটা কোথায় এলো? এটা তো হঠাৎ করে হইতে পারে না। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেও নির্বাচনের তারিখ ঘোষণা না দেয় হতাশ বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময়। সম্প্রতি প্রধান উপদেষ্টার একনেক বৈঠকের পর সরকার যে বিবৃতি দিয়েছে তা বিভ্রান্তিকর ও অস্পষ্ট বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। নিবন্ধনহীন অস্তিত্ববিহীন কোনো রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত হয় এর দায়-দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। কার কথা, কার কান কথা? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। কথা আসলে ডিসেম্বর জুনের মধ্যে তো নির্বাচন হবে। কোন জুনে হবে? 2025, 2026, 2027 না 2028? ঠিকই আপনি 2026-এর কথা বলেন, কিন্তু আমরা তো জনগণ তো এটা চায় না। এত বিলম্বিত কেন? কারণটা কি? কাউকে সংগঠন শক্তিশালী করার জন্য, সংগঠন বানাবার জন্য। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব দলের সাথে এক হয়ে কাজ করবে এনসিপি। এছাড়া দল কিংবা মার্কায় অন্ধ হয়ে কাউকে ক্ষমতায় না আনার আহ্বান জানান তিনি। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট, হিলি, বিরামপুর উপজেলায় উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এতদিন নির্বাচনের আগে নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় যেত মনোনয়ন পাবার আশায়, মানুষের খোঁজ নিতে নয়। তবে এনসিপি সেই কাজ করবে না, বরং মানুষের কাতারে থেকে কাজ করবে মানুষের জন্যই বলে জানান তিনি। যে 5 বছরে একবার ইলেকশন হতো, ইলেকশনের আগে কয়েকদিনের জন্য যারা এমপি ক্যান্ডিডেট তারা আপনাদের কাছে আসতো, কোনোভাবে মনোনয়নটা টাকা দিয়ে কিনতো, তারপর আবার 4.5 বছর কোনো খবর নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা মনে করি যে এই রাজনৈতিক কালচার নামের অপকালচারগুলো বন্ধ হওয়ার এখন সময়ের দাবি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, কিন্তু কয়েকজন রাজনৈতিক ব্যক্তি কিংবা 2-1টা দল মিলে এগুলোর পরিবর্তন করতে পারবে না। এই পরিবর্তন মাঠ পর্যায়ে থেকে হতে হবে। প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ জাপানের সম্পর্ক আরও সুগভীর হবে। এই সফর হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক মুহূর্ত। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই সফরের মাধ্যমে 1 লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর সুযোগ তৈরি হবে। এছাড়া 500 মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা ও 250 মিলিয়ন মার্কিন ডলার রেল খাতের উন্নয়নের জন্য আসবে। সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান, অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং 2টা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়।
প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি জানিয়ে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অর্থনীতি বিষয়ক এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা এগুলো দরকার, সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনো আস্থা আসেনি, যেটারই প্রতিফলন আমরা 22-23% নেগেটিভ যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট, সেটার যে নেতিবাচক যে প্রবণতা, সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা। মোবাইল ব্যাংকিং খাতকে রাজনীতিকীকরণ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশোধন সহ 13 দফা সুপারিশ পেশ করে টিআইবি। নীতি কাঠামো ঘাটতি এবং যে সেবা মূল্য মোটামুটি ভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য, তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, সবাই কিন্তু এর প্রভাবটা প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী এবং অন্যান্য যারা সুবিধা বঞ্চিত আছেন, যাদেরকে লক্ষ্য করে এই খাতটি বিকশিত, তাদের উপরেই বোঝাটা তাদের উপরেই পড়ছে। শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এবং তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল ও বিএনপি নেতারা। বিকেলে জেলা সাব রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে জমি বিক্রির জন্য শেরপুর আসেন জামালপুর সদর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। এ সময় গোপন সংবাদ পেয়ে জেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে হাজির হন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে দীর্ঘ 1 ঘণ্টা হীরা এবং তার স্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ এবং বিচারের দাবিতে স্লোগান দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের আটক করে। বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস 2 এর সব টিকিট। সমর্থকদের অনলাইনে টিকিট কাটতে বেগ পেতে হলেও টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। 18,300 গ্যালারি টিকেট ইজ গন উইথিন ফার্স্ট 20 মিনিটস ক্লাব হাউস 2 চলে গেছে। 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে এসে আসতে চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি। আমরা দেখেছি যে টিকেটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।